ডিগ্রির প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি সুস্মিতা শ্যামা। প্রথমে আমরা একটু রিভিউ করে নেব গত ক্লাসে কি শিখেছি। এরপরে আমরা নতুন কিছু টেকনিক শিখব। তারপরে যথারীতি হোমওয়ার্ক থাকবে। প্রথমেই আমাদের রিভিউয়ের অংশ। আমরা একদম প্রথম যে নিয়মটা শিখেছিলাম সেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। কোনো অভ্যাস বা রুটিনকে বোঝালে, অনেক সময় কোনো সর্বজনীন সত্যকেও যদি বোঝায়, তাহলেও আমরা সেক্ষেত্রে কি করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি? এটা হচ্ছে কোনো ভার্বের চলমান অবস্থা বোঝায়, মানে এই মুহূর্তে ঘটনাটা চলছে, কাজটা চলছে। যেমন ইউ আর ওয়াচিং আ মুভি অ্যাট দিস মোমেন্ট, তুমি এই মুহূর্তে একটা মুভি দেখছো, অথবা তোমরা এই মুহূর্তে একটা মুভি দেখছো। এখানে কি ইউ হ্যাভ ওয়াচড আ মুভি জাস্ট নাও, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে মাত্রই শেষ হয়েছে কাজটা। গঠন প্রণালীও দেয়া আছে, প্রত্যেকটা যা রিভিউ করাচ্ছি আমি প্রত্যেকটার সাথে গঠন প্রণালী দেয়া আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ অথবা আর ব্যবহার করা হয়, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম, ইজ আর এর জায়গায় এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়, মানে অক্সিলারি ভার্বটা হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর ভার্বটা কিন্তু একদম কন্টিনিউয়াস টেন্সের মতো করেই বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো তাহলে কেন এই টেন্সটা করা হচ্ছে, মিনিংটাও কিন্তু একই রকমের দেখা যায়। যে তোমরা সকাল থেকে ছবি আঁকছো, ওখানে বলছিলাম মুভি দেখছো, ওখানেও আমরা বলতে পারি ছবি আঁকছো। তো তাহলে দুটো কেন আলাদা টেন্স যখন মানে একই রকম? কারণ হচ্ছে এখানে একটা সময়ের উল্লেখ করে দেওয়া আছে যে কখন থেকে শুরু হয়েছে, আর ওখানে কিন্তু জাস্ট এই মুহূর্তে দেখছো এটা বলেছে। শুরু কখন হয়েছে বা কত ঘন্টা ধরে জিনিসটা চলছে, এরকম কিছু কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয় না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়। এবারে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা দেখি। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কেন ব্যবহার করি? অতীত বোঝানোর জন্য। পাস্ট এই শব্দটা ইম্পর্টেন্ট, অতীত। এই কারণে গতকাল বা গত রাতে, লং সিন্স, এগো, এইসব শব্দ যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি, এবং পাস্ট ইনডিফিনিটের ভার্বটা হচ্ছে V2। তারপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল যদি বোঝানো হয়, ভবিষ্যৎ সম্পর্কে কোনো ইচ্ছে বা বিশ্বাস বোঝানো হয়, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল বা উইল হয়। এই যে যেমন এই সেন্টেন্সটাই হয়েছে, শি উইল সেন্ড মি আ মেসেজ, মানে সে আমাকে একটি মেসেজ পাঠাবে, ভবিষ্যতে হবে এটা। আচ্ছা, কারেন্ট, সার্টেনলি, শিওরলি, আই এম শিওর, আই সাপোজ, পারহ্যাপস, আই থিঙ্ক, আই ডাউট, আই হোপ, আই ওয়ান্ডার, প্রবাবলি, আই এম হোপফুল, এই ধরনের অভিব্যক্তি থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন মাই ফ্যামিলি মেম্বার্স আর শিওর, আই এখানে ভার্বটা কি হবে সেটা জানতে চেয়েছে, মানে এইভাবে পরীক্ষায় আসে। আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে এখানে শিওর শব্দটা ব্যবহার করা হয়েছে, যে মাই ফ্যামিলি মেম্বার্স আর শিওর, তাহলে আমরা এখানে ডেফিনেটলি ফিউচার ইনডিফিনিট দেব। কারণ তুমি কোনো ব্যাপারে কেন নিশ্চিত? তুমি নিশ্চিত যে এটা হবে, তাই না? ওকে, তারপরে কোনো বাক্যে যদি কোনো ঘটনার নিকট ভবিষ্যতে কখন ঘটবে তার নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমাদের একটা ধারণা আছে যে ভবিষ্যৎ নিয়ে কথা বলছি মানেই আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে কথা বলবো, কিন্তু কিছু কিছু কাজ, যেমন এই যে দি ট্রেন অ্যারাইভস অ্যাট 10:30 ইন দ্য মর্নিং, সকাল 10:30টার সময় ট্রেন আসে, এটা একটা ফিউচার বুঝাচ্ছে, কারণ নির্দিষ্ট একটা সময়ের কথা বলছে। তুমি হয়তো কালকে সকালে কোথাও যাবে, তখন কেউ জিজ্ঞেস করছে তোমাকে যে তোমার ট্রেন কখন ছাড়বে, এই কথাটাকে তুমি নির্দিষ্ট সময় যেহেতু উল্লেখ করছো, তাই তুমি অ্যারাইভস বলতে পারো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারো। পরীক্ষা কখন শুরু হবে, একদম স্পেসিফিক টাইম তুমি দিচ্ছ যে আগামীকাল সকাল 10টায়। এক্ষেত্রেও ইংরেজিতে কথা বলতে গেলে তারা যেহেতু নির্দিষ্ট সময় দিচ্ছেন, তাই তারা ভবিষ্যতের সেন্স বোঝাচ্ছেন, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে তারা এই সেন্টেন্সটা লিখতে পারেন। এরপরে হচ্ছে কোনো বাক্যে যদি ভবিষ্যৎকালের জন্য কোনো পরিকল্পনা বোঝানো হয়, তাহলে
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি যদি এখন বলি যে আমি কাল শ্রীনগর যাচ্ছি, এটা কিন্তু ভবিষ্যৎ, মানে আগামীকাল যাব। আমি চাইলে আগামীকাল যাবও বলতে পারতাম, কিন্তু আমি আগামীকাল যাব না বলে বলছি আমি আগামীকাল যাচ্ছি, মানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কথাটা বললাম, কিন্তু বুঝালাম ফিউচার সেন্স। সেই জন্য এখানে দুটো উদাহরণও দেওয়া আছে। দেখো এই দুটো উদাহরণও কিন্তু ফিউচার সেন্স বোঝাচ্ছে, কিন্তু প্রেজেন্টের ফর্ম দিয়ে। ওকে, তারপরে কি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরকম কিছু যদি থাকে তাহলে আমরা কি করি, অতীত নির্দেশক কোনো ওয়ার্ড, এগো, লাস্ট নাইট, লং সিন্স, ইয়েস্টারডে, এগুলোর সাথে অথবা সাবজেক্টের সাথে যদি ফ্যান্সি থাকে তখন আমরা ভার্বের পাস্ট ফর্ম করি। যেমন ইট ইজ টাইম ইউ লেফট দ্য প্লেস। ওকে, নো সুনার হ্যাড এর একটা নিয়ম আছে যে নো সুনার হ্যাড এর সাথে প্রথম ক্লজটা যেখানে নো সুনার হ্যাড যুক্ত থাকবে ওখানে আমরা ভার্বটা কিন্তু, যেহেতু হ্যাড আছে তার মানে কি পাস্ট পারফেক্ট, হ্যাজ থাকলে যেমন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড এন্টার্ড। আর হ্যাড এর সাথে ডেফিনেটলি আমি পাস্ট পার্টিসিপল ফর্মে বসাবো, তাই এন্টারকে এন্টার্ড বসালাম। আর এর পরের অংশে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমরা V2 বসাবো। একই উদাহরণ এখানেও দেওয়া আছে, নো সুনার হ্যাড, স্কেয়ারসলি, হার্ডলি, হোয়েন, এগুলো একই ধরনের মিনিংই প্রকাশ করে। ওকে, সিন্স, সিন্সের নিয়মটা তিনটা ধাপে আমরা শিখেছিলাম। একটা হচ্ছে যদি সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, মানে সিন্সের প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এপাশে আমরা জাস্ট পাস্ট ইনডিফিনিট করে দেবো, যে এখানে ইজ আছে তাই আমরা এই মিট ভার্বটাকে মেট করে দিলাম, মানে V2 বসিয়ে দিলাম, পাস্ট ইনডিফিনিট। এরপরে দেখো আগেরটায় কি ইজ ছিল এই জায়গায়, এখন ওয়াজ আছে, তাহলে ইট ওয়াজ এর জন্য আমরা এখানে কি করলাম, হ্যাড মেট দিয়ে দিলাম। ঠিক আছে, এক ধাপ বাড়লো, আগে পাস্ট ইনডিফিনিট হয়ে গিয়েছিল, এখন পাস্ট পারফেক্ট হলো। এবারে দেখো এবার মডেল অক্সিলিয়ারি যদি থাকে কোথাও, মডেল অক্সিলিয়ারির তালিকাও দেওয়া আছে, তাহলে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করি মডেল অক্সিলিয়ারির পরে। এরপরে প্রিপোজিশনের কিছু নিয়ম ছিল, এই নিয়মটা একটু মনে রাখতে হবে কারণ আমরা আজকের ক্লাসে যখন ঢুকবো তখন এই নিয়মটার একটা রেশ থাকবে। প্রিপোজিশন শুধুমাত্র টু ছাড়া অন্য যত প্রিপোজিশন আছে মোটামুটি সেগুলোর পরে ভার্বগুলোর সাথে আইএনজি যোগ হয়, ফর, অফ, বাই, এগুলোর সাথে অফ গোয়িং, ফর গোয়িং, বাই গোয়িং, উইদাউট গোয়িং, অন গোয়িং, সবগুলো আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে করব। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার আছে, দেখো এই যে আফটার, এটা তো প্রিপোজিশন তাই না, কারণ আফটারের পরে আর কিন্তু কোনো সাবজেক্ট বা কিচ্ছু নাই, সরাসরি আফটারের পরে ভার্ব আছে, তাই সরাসরি আফটারের পরে ভার্ব থাকে মানে আফটার কিন্তু একটা প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে গণ্য হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আচ্ছা, এবারে আমাদের রিভিউ পর্বের শেষ টেকনিকটা ছিল কি, কোনো বাক্যে লেস থাকলে শুড যুক্ত করে ভার্ব বসাতে হয়। উদাহরণ দেয়া আছে, আই রোট ডাউন হিজ ফোন নাম্বার লেস্ট আই শুড ফরগেট ইট। এখানে ফরগেটটা কোন ফর্মে বসাতে হবে সেটা জানতে চেয়েছে প্রশ্নে। আমরা দেখলাম এখানে লেস্ট আছে, তাই আমরা লেস্টের পরে যে ভার্বটা বসবে সেটাকে শুড দিয়ে বসিয়ে দিলাম। এবারে আমরা আমাদের মূল ক্লাসে ঢুকে পড়ব, নতুন টেকনিক শিখব। প্রথমটা হচ্ছে বিফোর দিয়ে একটা নিয়ম। এই নিয়মটা শেখানোর আগে আমি তোমাদের সবসময় বলবো, আমি নিজে যেভাবে নিয়মটা শিখেছিলাম ছোটবেলায়, আমি চাই যে তোমাদের ক্ষেত্রেও ওই টেকনিকটা অ্যাপ্লাই করতে, এবং আমি যতজনকে এভাবে শিখিয়েছি দেখেছি যে এটা কাজে দিয়েছে। কোনো নিয়ম বুঝে ওঠার আগে এই যে পরিচিত সেন্টেন্সটা আছে, এই পরিচিত সেন্টেন্সটা মুখস্থ করে ফেলো, প্রথমেই মুখস্থ করো, কোনো কিছু না বুঝে জাস্ট সেন্টেন্সটা মুখস্থ করো। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আরো একবার বলো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। নিজেরা কয়েকবার রিপিট করো সেন্টেন্সটা, তাহলে দেখবে এই যে মুখস্থ হলো, সেন্টেন্সটা মুখস্থ হলো। এবার তুমি চোখটা বন্ধ করে ভাবো তো যে প্রথম অংশে কোন টেন্স আছে। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে পারফেক্টের লক্ষণ। দেখো তুমি প্রথমে কোনটা বলছো, পেশেন্ট হ্যাড ডাইড, তার মানে প্রথম অংশে তুমি পাস্ট পারফেক্টে কথা বলছো, যে হ্যাড ডাইড পাস্ট পারফেক্ট। হ্যাঁ, আর দ্বিতীয় অংশে কি বলছো, দ্য ডক্টর কেম,
তার মানে হচ্ছে দ্বিতীয় অংশে আমাদের পাস্ট ইনডিফিনিট এসেছে। আমরা ভি টু ব্যবহার করেছি, ভি টু থাকলেই আমরা বুঝতে পারি সেটা পাস্ট ইনডিফিনিট। উপরে দেখো আমি একটা কথা লিখেছি, এটা হচ্ছে ফর্মুলা, সেটা হচ্ছে বিফোর বিফোর, মানে হচ্ছে বিফোরের আগে। বিফোরের আগে কি হয়? বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, দেখেছো? এই যে আমাদের এই শব্দটা এখানে কি বিফোর, এই যে বিফোর শব্দটা, এই শব্দটার আগে কি হয়েছে? পাস্ট পারফেক্ট হয়েছে। তাই তুমি এই কথাটুকু মনে রাখবে। প্রথম কাজ হচ্ছে তোমার এই সেন্টেন্সটা মুখস্থ করে ফেলা, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। তারপর মনে রাখবে বিফোরের আগে পাস্ট পারফেক্ট। এই কথাটুকু যদি তুমি মনে রাখো তাহলে পরীক্ষা হলে গিয়ে তোমাকে নিশ্চয়ই এই সেন্টেন্সটা তুলে দেবে না, অন্য কোনো একটা সেন্টেন্স দেবে। তুমি জাস্ট মনে রাখবে যে বিফোরের আগে আমি পাস্ট পারফেক্ট বসাবো। আচ্ছা, এবার আর একটা জিনিস, বিফোর এবং আফটার এ দুটো জিনিস কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়। যদি এমনিতে বলতো বিফোর ডাইং দ্য পেশেন্ট টক টু হিজ চিলড্রেন, এই সেন্টেন্সটাই কি বিফোর ডাইং বললাম আমি। হ্যাঁ, তুমি এই যে এইমাত্র আমি তোমাকে বললাম যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোর থাকলে তার মানে তোমার চোখের সামনে পাস্ট পারফেক্ট চলে আসবে। কিন্তু এই যে সেন্টেন্সটা বললাম বিফোর ডাইং, এখানে তো ডায়ের, বিফোর এবং ডাই এই শব্দটার মাঝখানে কোনো সাবজেক্ট নাই, আই, ইউ, রাম, রহিম কিচ্ছু কিন্তু নেই। সরাসরি বিফোরের পরে ব্র্যাকেটে একটা ভার্ব দিয়ে দেবে, তোমাকে বলবে কি করতে হবে। তখন তো তুমি বিফোরকে একটা প্রিপোজিশন হিসেবে গণ্য করবে, ঠিক যেমন এটাতে করেছিলে। এই যে এখানে লেখাই আছে আফটার, বিফোর, এগুলো প্রিপোজিশন হিসেবে যখন থাকে তখন কোনো ভার্ব যদি তার পরে থাকে সেটার সাথে আইএনজি যোগ হয়, যেমন আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। ঠিক আছে, আমি আশা করি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। কারণ এই সেন্টেন্সে দেখো বিফোরের আগে যে সেন্টেন্সটুকু আছে সেখানে একটা সাবজেক্ট আছে দ্য পেশেন্ট, তারপরে ভার্ব। আবার এই বিফোরের পরে যেটা বিফোর কামিং আমি এখানে বলছি না। কেন বলছি না? কারণ দি ডক্টর এটা একটা সাবজেক্ট, আর এই যে কেম ভার্ব, ভার্ব এবং বিফোরের মাঝখানে একটা সাবজেক্ট আছে, তাই এখানে এটা একটা ক্লজ। এইখানে বিফোর আর কিন্তু প্রিপোজিশন না। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাব আফটারের নিয়মে। আফটারের নিয়মে এক্ষেত্রেও দ্য ডক্টরকে এই সেন্টেন্সটা মুখস্থ করতে পারো অথবা মুখস্থ নাও করতে পারো। শুধু যদি তুমি বিফোরের সেন্টেন্সটা মুখস্থ রাখো ওটাই না, ওইটা মনে থাকলে তোমার মনে থাকবে বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এই কথাটুকু খালি মনে রাখবে। এই সেন্টেন্সটা আর মুখস্থ করার দরকার নেই, 2 নম্বর সেন্টেন্সটা নিচে যেটা দিয়েছি এটা মুখস্থ করার দরকার নেই। জাস্ট আফটার, আফটারটা মনে রাখবে। আফটারের পরে, আফটারের পরে কি বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো এখানে আছে আমাদের এই কেমটা, এই কেমটা কি পাস্ট ইনডিফিনিট মানে ভি টু। আর এই যে আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড আবারও আমরা দেখছি পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে আছে। কারণ হ্যাভ হ্যাজ থাকলে আমরা জানি যে সেটা পারফেক্টের স্ট্রাকচার। অক্সিলারি ভার্ব হিসেবে যদি থাকে হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটা জিনিস হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে সেটা পাস্ট মানে পারফেক্টের একটা স্ট্রাকচার। তো এখানে যেহেতু হ্যাড আছে তার মানে এটা পাস্ট পারফেক্ট, আর তারপরে হচ্ছে ভার্বে পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে এই কথাটা মনে রাখলেই হবে কিন্তু যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। আমার কথা দেখো মিলেছে, আফটারের পরে পাস্ট পারফেক্ট। কয়েকটা আরো এক্সাম্পল দিয়েছি, যেমন আয়েশা হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক বিফোর দ্য টিচার আস্কড। দেখো বিফোরের আগে পাস্ট পারফেক্ট। দ্য টিচার আস্কড আফটার আয়েশা হ্যাড কমপ্লিটেড হার টাস্ক। মানে আমি একই সেন্টেন্স দুইভাবে দেখালাম, যেমন করে ডাক্তারের ওই সেন্টেন্সটা দেখানো হয়েছিল সেভাবে। এখানে মানেটা হচ্ছে যে টিচার জিজ্ঞাসা করার আগে মানে টিচার চাওয়ার আগেই আয়েশা তার টাস্ক কমপ্লিট করেছিল। যে কাজটা আগে হয়ে যায় সেটা পাস্ট পারফেক্ট দিয়ে হয়। তো এভাবে যদি তোমার মনে না থাকে এই ব্যাখ্যাটা, তো সেক্ষেত্রে ওই যে বিফোর বিফোর আফটার আফটার, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, এটা মনে রাখলেই হবে। সো তোমার কাছে ব্র্যাকেটের মধ্যে তো ভার্ব দিয়ে তোমার কাছে জানতে চাইবে, তুমি একেবারে ওই থিওরি অনুযায়ী বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসিয়ে দেবে। ওই একই কথা আমি আবার ঘুরিয়ে বললাম যে আয়েশা তার টাস্কটা কমপ্লিট করার পরে টিচার চেয়েছিল। এই যে আফটারের পরে পাস্ট পারফেক্ট, তার মানে আগে আয়েশা কাজটা শেষ করেছে তারপরে টিচার তার কাছে চেয়েছে। তো তোমার
এত কমপ্লিকেটেড ভাবার দরকার নেই, তুমি শুধু বিফোর বিফোর আফটার আফটার মনে রেখে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসিয়ে দেবে, আফটারের পরে পাস্ট পারফেক্ট বসিয়ে দেবে। ওকে, আরো উদাহরণ 2 নম্বরেও আমি দিয়েছি, দেখো একই সেন্টেন্সকে আমি দুইভাবে লিখেছি। আই হ্যাড বট এ ফোন বিফোর ইউ কেম হিয়ার, মানে তুমি আসার আগে আমি ফোনটা কিনেছিলাম। আবার এখানে বলছি কি, আমি ফোন কেনার পরে তুমি এসেছিলে। ঠিক আছে, ওকে। পরবর্তী নিয়ম ইফ দিয়ে, এটা বেশ ইম্পর্ট্যান্ট কারণ এই ইফের কিছু না কিছু স্ট্রাকচার প্রায়ই এসে যায়। যদি তোমার এইচএসসি পরীক্ষায় ডেফিনেটলি আসতে পারে, এটা খুব কমন একটা স্ট্রাকচার। এটা এইচএসসি পরীক্ষায় যদি কোনো কারণে মিস যায়, দেখা যাবে যে অ্যাডমিশন টেস্টে আসছে। এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার রাইট ফর্ম অফ ভার্বসের জন্য। নিয়মটা দেখি, ইফ ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অন্যটি ফিউচার ইনডিফিনিট হবে। ইফ ক্লজটা কি, এখানে এই ইফ থেকে এই যে হার্ড, মানে আমরা সেন্টেন্সটা কিন্তু দুটো ভাগ দেখতে পাচ্ছি, কমার আগে একটা ভার্ব, কমার পরে আর একটা ভার্ব। তো কমার আগে এখানে কি ইফ যুক্ত যে, সরি, কমার আগে একটা পার্ট আর কমার পরে একটা পার্ট। তো কমার আগে যে ভার্বটা আছে যে ইফ শিমুল ওয়ার্কস হার্ড, এখানে এই ওয়ার্কসটা কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে, কারণ আমরা দেখছি যে সাবজেক্টের পরে ভার্বের সাথে একটা এস যুক্ত হয়েছে, ভার্বের বেস ফর্মের সাথে একটা এস যুক্ত হয়েছে। এটা দেখে আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তো এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে এখানে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাই কি হচ্ছে, ইফ শিমুল ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ। শিমুল যদি কঠোর পরিশ্রম করে সে জীবনে উন্নতি করবে। এরপরে হচ্ছে এক স্টেপ করে বাড়বে। আগে ছিল এপাশে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এপাশে ফিউচার, এখন এপাশে পাস্ট আছে। মনে রাখবে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স দুটো আলাদা আলাদা টেন্স হওয়া সত্ত্বেও তারা পাশাপাশি থাকতে পারে, কিন্তু পাস্ট কখনো প্রেজেন্ট বা ফিউচারের সাথে সে মেশে না। যদি সে একসাথে বসতে বাধ্য হয় তাহলে সে প্রেজেন্টটাকে বা ফিউচারটাকে তার নিজের মতো করে পাস্ট একটা ফর্ম বানিয়ে নিয়ে তবেই সে পাশাপাশি বসবে। কেমন? তাহলে এই সেন্টেন্সটা আমরা দেখি, এখানে ওয়ার্কড এটা আছে পাস্ট ফর্মে। ইফ শিমুল ওয়ার্কড হার্ড, মানে যদি শিমুল কঠোর পরিশ্রম করত তাহলে কি হতো? তাহলে সে জীবনে শাইন করত। তাহলে আমি এই যে এখানে পাস্ট ইনডিফিনিট লিখেছি, মানে ভি2 দিয়েছি, এই ভি2র কারণে এই শাইনটার সাথে আমি উড যোগ করব। এই যে এখানে বলা আছে আমাদের নিয়মে, কোনো বাক্যে ইফ ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, এই যে পাস্ট ইনডিফিনিট হয়েছে, ইফ ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অন্যটি পাস্ট কন্ডিশনাল হবে। কন্ডিশনাল মানে ব্র্যাকেটে বলেও দেওয়া আছে মাইট, উড, কুড এগুলো যুক্ত হবে। আমরা কেউ আবার এটাকে লিখিয়ে শোনা হি শাইনড ইন লাইফ, তা কিন্তু হবে না। এটা বেস ফর্মেই থাকবে, কিন্তু এই বেস ফর্মের আগে একটা মাইট, উড, কুড এরকম কিছু একটা যুক্ত হবে। ঠিক আছে, ওকে। এটাও ইফেরই নিয়ম, এটা হচ্ছে ইফের তৃতীয় স্টেপ। আমরা আগেরটাই শিখলাম কি, ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এপাশে পাস্ট কন্ডিশনাল, কিন্তু ইফ যুক্ত ক্লজ যদি অলরেডি পাস্ট পারফেক্ট হয় তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হলে আরো একটু বাড়বে। আগেরটাই ছিল কি উড শাইন, এবার হবে উড হ্যাভ শাইনড। ঠিক আছে, ইফ ক্লজটি যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অন্যটিতে মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ বসে এবং ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে। ওকে, এবার এই যে হ্যাড সেন্টেন্সটা, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট মনে রাখবা এটার মিনিংটা হচ্ছে ইফের মতোই, যে যদি আগে কি হয়েছিল, যদি শিমুল পরিশ্রম করত তাহলে জীবনে উন্নতি করত। এখানে বলছে এটারও মিনিং, হ্যাঁ, জাস্ট দেখতেই অন্যরকম লাগছে কিন্তু মিনিংটা দেখো একই। হ্যাড আই বিন এ কিং আই হেল্প দ্য পুয়ার। এটাকে আমরা ঠিক ফর্মে যদি লিখি তাহলে হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার। এটার মানে কি? মানে হচ্ছে আমি যদি রাজা হতাম আমি গরিবকে সাহায্য করতাম। মিনিং সেই ইফের মতোই, জাস্ট ইফের জায়গায় হ্যাড বসেছে, তাই তো? তো নিয়মটা একটু চোখ বুলিয়ে নিই, যে হ্যাড সাথে সাবজেক্ট, সাবজেক্টের সাথে একটা পাস্ট পার্টিসিপল, এই যে পাস্ট পার্টিসিপল বিন, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল থাকলে অপর ক্লজটি পারফেক্ট কন্ডিশনাল হয়। অর্থাৎ সাবজেক্টের পরে
অর্থাৎ সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে। এই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভই হচ্ছে আমাদের পারফেক্ট কন্ডিশনাল। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এটুকুই মনে রাখবো যে এখানে যেহেতু অলরেডি পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, কারণ হ্যাড দেখেই আমরা বুঝতে পারছি এটা পাস্ট পারফেক্ট, আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাই হ্যাড আই বিন যেহেতু অলরেডি পাস্ট পারফেক্ট, তাহলে এখানে কখনোই শুধু শুধু উড হেল্প আমি দিতে পারি না, কারণ পারফেক্ট তো বেশ বড় একটা সেন্টেন্স, তাই এই পাশটাও বড়ই হবে। তাই আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার। ওকে, আজকের লাস্ট নিয়ম, ইফ শেষ হচ্ছে না, তাই না? আজকে আমরা শুধু ইফ নিয়েই কথা বলবো। কন্ডিশনাল এই স্ট্রাকচারগুলো খুব ইম্পর্টেন্ট, তাই আমরা এটাই শিখব। এখানে বলছে দুটো ক্লজের মধ্যে একটাতে যদি ইফের পরে ওয়্যার হয়, তাহলে অন্যটিতে মাইট, কুড, উড প্লাস V1 বসে। দেখি, ইফ আই ওয়ার এ কুইন, যদি আমি রানী হতাম, দেখো ইফের পরে ওয়্যার হয়েছে। হ্যাঁ, নিয়মটাই হচ্ছে ইফ যুক্ত ক্লজে যদি ওয়্যার থাকে ইফের পরে, তাহলে কি হবে? তাহলে আমরা আই উড বাই দ্যাট ল্যান্ড এভাবে লিখতে পারি। মানে এই বাইটাকে আমি বেস ফর্মে রাখবো, কিন্তু একটা মডেল নিয়ে আসবো, মানে মাইট, কুড, উড এই তিনটার মধ্যে যে কোনো একটাকে নিয়ে আসবো, নিয়ে এসে ভার্বের বেস ফর্ম বসিয়ে দেবো। এটা একটা পদ্ধতি। আরেকটা ভাবে হতে পারে, সেটা হচ্ছে এই ইফ আই ওয়ার কুইন এই অংশটার সাথে আমি এটাকে আই উড বাইও লিখতে পারি, অথবা এই উডের জায়গায় আমি উড হ্যাভ বসাতে পারি। উড হ্যাভ যদি বসায়, তাহলে কি আর আমি বাই লিখতে পারবো না? কারণ হ্যাভ আছে মানে এটা পারফেক্টের সেন্স, পারফেক্টের একটা স্ট্রাকচার। তো হ্যাবের পাশে আমি কখনোই ভার্বটাকে বেস ফর্মে লিখতে পারি না, বাই লিখতে পারি না। যেহেতু আমি হ্যাভ বসিয়েছি, তাই আমি বট দিয়েছি। তুমি যে কোনো একটা করতে পারো। তুমি ইফ আই ওয়ার এ কুইন আই উড বাই দ্যাট ল্যান্ডও করতে পারো, ইফ আই ওয়ার এ কুইন আই উড হ্যাভ বট দ্যাট ল্যান্ডও করতে পারো। এখন আমি যে কোনো একটা না শিখিয়ে দুটোই কেন শেখালাম? কারণ ঠিক কোন জায়গায় যে তোমাকে ব্ল্যাঙ্কটা দেবে সেটা তো তুমি জানো না। ব্ল্যাঙ্কটা যদি এখানে না দিয়ে এখানে দেয়, দেখা গেল এখানে তুমি শুধু এই স্ট্রাকচারটা মুখস্থ করে গেছো, তোমার কাছে আসলো এরকম আই উড হ্যাভ বট দ্যাট ল্যান্ড আছে এ পাশে, আর এই পাশে ওয়ারের জায়গায় তোমাকে বি ভার্ব লিখে দিয়েছে। তো তোমার যদি এই দুটো সেন্টেন্সের সাথে পরিচয় না থাকে, তাহলে তুমি ধরতে পারবে না বা মনে করতে পারবে না যে ওয়ার থাকলে এপাশে উড বাইও যেমন বলা যায়, মানে উড প্লাস V1ও যেমন বলা যায়, ঠিক সেরকম উড হ্যাভ প্লাস V3ও বলা যায়। ঠিক আছে, এই ছিল নিয়ম। যদি কোথাও কোনো কনফিউশন থাকে, আমার কাছে ক্লারিফিকেশনের জন্য জানতে চাইতে পারো, প্রশ্ন করতে পারো ইউটিউবে কমেন্ট সেকশনে। আমি কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আর সরাসরি যদি ক্লাসরুমে দেখা হতো, তাহলে আসলে তোমাদের অনেক প্রশ্ন সরাসরি ওই মুহূর্তে নিয়ে উত্তর দেয়া যেত। তো এক্ষেত্রে আমরা কমেন্ট সেকশনের সাহায্যটা নিতে পারি। আর সবার পক্ষে যেহেতু একই সময়ে শ্রীনগরের ইন্টারনেটটা যেহেতু খুব বেশি ভালো না, তাই আই ডোন্ট থিঙ্ক জুম উইল ওয়ার্ক। এই জন্য আমি জুমে যাই না। আচ্ছা, 4 হচ্ছে আমরা এবার হোমওয়ার্ক সেকশনে চলে আসলাম, ক্লাসের শেষ প্রান্তে। দেখো 4টা সেন্টেন্স দিয়েছি। ইফ এর একটা স্ট্রাকচার এখানে আছে যে ইফ আই সি হিম, তারপরে আই টেল হিম দ্যাট ম্যাটার। নিয়মটা কি ছিল সেটা আবার দেখে নাও যদি ভুল হয়ে গিয়ে থাকে, তারপর সেই নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটা সলভ করো। এই টেলটা কি ফর্মে বসবে? ইফ আই বি ইউ, তার মানে এটা একটা বি ভার্ব। তো বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো বি ভার্ব। মানে শুধু হ্যাভ হ্যাজ থাকলে সেটা বি ভার্ব হতো না, কিন্তু হ্যাভ বিন, হ্যাজ বিন এগুলো বি ভার্ব। আই উড নট রিজেক্ট দি অফার। আচ্ছা, এখানেও তোমাকে সঠিক ফর্মটা বসাতে হবে, এখানেও তোমাকে সঠিক ফর্মটা, রিজেক্টের সঠিক ফর্ম বসাবে, বির সঠিক ফর্ম বসাবে। রিজেক্টের সঠিক ফর্ম তুমি কিভাবে বুঝবে? কারণ এখানে উড আছে শুধু, তাহলে শুধু উড থাকলে সেটার সাথে কি ভার্বটা বসে এইটুকু আগে সলভ করো, তাহলে তুমি বুঝতে পারবে এপাশে কি হবে। হ্যাড আই বিন এ রিচ ম্যান, হ্যাড আই বিন যদি থাকে তাহলে এপাশে কি হয়? নিয়মটা দেখে আসো, আশা করি পারবে। উই ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর দে স্টার্টেড ফর হোম। আচ্ছা, বিফোর এর পরে কি আছে? আর আমরা কি শিখেছিলাম বিফোর এর আগে কি হয়? বিফোর এর আগে কোন স্ট্রাকচারটা হয়? নিয়মের মধ্যে কিন্তু আমরা শিখেছিলাম। আরেকবার প্রয়োজনে দেখে আসো, দেখে এসে এই 4টার উত্তর কমেন্ট সেকশনে আমাকে লিখে তোমরা জানাতে পারো। জানালে আমি বুঝবো যে তোমরা
বোঝার চেষ্টা করছো, প্র্যাকটিস করছো, তোমরা শেখার ব্যাপারে আন্তরিক, তখন আমারও ক্লাস কন্টিনিউ করার উৎসাহটা থাকবে।